এক অভিশপ্ত কান্না, এক মায়ের অভিশাপ, আর এক ভয়ঙ্কর আত্মার গল্প। ১৬৭৩ সালের মেক্সিকোতে এক নারী নিজের সন্তানদের পানিতে ডুবিয়ে হত্যা করে। তারপর থেকেই শুরু হয় লালরোনার আতঙ্ক, যার কান্নার শব্দ শোনা মানেই মৃত্যু। কালের পরিক্রমায় ১৯৭৩ সালে লস অ্যাঞ্জেলেসেও তার ছায়া নেমে আসে, যেখানে অ্যানা তার সন্তানদের বাঁচাতে মুখোমুখি হয় সেই ভয়ঙ্কর আত্মার। তো আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি লালরোনার ভয়ঙ্কর কান্নার গল্প, দ্য কার্স অফ লালরোনার পুরো এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের মুভির শুরুতে ১৬৭৩ সালে মেক্সিকো শহরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটি শান্ত পরিবার, স্বামী, স্ত্রী এবং তাদের ২ সন্তান। তারা সুখেই তাদের জীবন কাটাচ্ছিল। এখানে একটি শিশু তার মাকে খুঁজছিল, কিন্তু খুঁজতে খুঁজতে সে হঠাৎ পৌঁছে যায় একটি নদীর ধারে। সেখানে সে দেখলো এক ভয়ানক দৃশ্য। তার মা তার ভাইকে পানিতে ডুবিয়ে হত্যা করছে। শিশুটি ভয়ে কেঁপে ওঠে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু এখানেই ঘটে আসল টুইস্ট। তার মা তাকে ধরে টেনে নিয়ে যায়। এই মুহূর্তটাই মুভির প্রথম বড় রহস্য এবং ভয়ের সময়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় ১৯৭৩ সালের লস অ্যাঞ্জেলেস শহরকে। এখানে আমাদের পরিচয় করানো হয় অ্যানার সাথে। সে এখানে তার সন্তান সামান্থা এবং ক্রিসকে নিয়ে থাকে। অ্যানা একাই তার জীবন কাটাচ্ছে, কারণ তার স্বামী মারা গেছে অনেক দিন আগে। তবু অ্যানা ধৈর্য ধরে তার সন্তানদের দেখাশোনা করছে এবং সবকিছু নিজ হাতে সামলাচ্ছে। অ্যানা স্থানীয় একটি সমাজসেবা বিভাগে চাকরি করে। এই বিভাগের কাজ হলো মা বাবা কি সত্যি তাদের সন্তানদের ঠিকভাবে লালন পালন করছে কিনা সেটা খুঁজে বের করা। অ্যানার এই কাজ যেমন গুরুত্বপূর্ণ তেমনি ঝুঁকিপূর্ণও, কারণ প্রতিটি নতুন বাড়ি যেন কোনো লুকোনো রহস্যের দরজা খুলে দেয়। একদিন অফিসে অ্যানা জানতে পারে প্যাট্রিশিয়া নামে এক মহিলার মামলা তার কাছ থেকে নিয়ে তার সহকর্মীকে দেওয়া হয়েছে, অথচ এই মামলাটা অ্যানা বহুদিন ধরেই সামলাচ্ছিল। এতে অ্যানা খুব বিরক্ত হয়ে যায়। তার বস তাকে বুঝিয়ে বলে, তুমি ইতিমধ্যেই অনেক চাপের মধ্যে আছো, তাছাড়া তোমাকে একাই তোমার পরিবার সামলাতে হয়, তাই এই মামলাটা অন্য কারো হাতে দেওয়া হয়েছে। কিন্তু অ্যানা এতে রাজি হয় না। সে জোর দিয়ে বলে, আমি প্যাট্রিসিয়াকে ভালোভাবে চিনি, সে আমার উপর ভরসা করে, আমি তার বাচ্চাদের চোখের সামনে বড় হতে দেখেছি, এই মামলা আমি ছাড়া আর কেউ ভালোভাবে সামলাতে পারবে না। অবশেষে অ্যানার বস তার সাথে একমত হয় এবং মামলাটি আবার অ্যানার হাতেই তুলে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে খবর আসে প্যাট্রিসিয়ার বাচ্চারা নাকি স্কুলে যাচ্ছে না। তাই এবার অ্যানাকে নিজে গিয়ে খোঁজ নিতে হবে। তার বস তাকে সাবধান করে দেয় এবং সঙ্গে একজন পুলিশ অফিসার নিতে বলে। তাই অ্যানা একজন পুলিশকে সঙ্গে নিয়ে প্যাট্রিসিয়ার বাড়িতে যায়। কিন্তু দরজা খোলার পরেই প্যাট্রিসিয়া ভয় আর রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, ভেতরে কেউ আসতে পারবে না। তার চোখে মুখে আতঙ্কের ছাপ, যেন মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর জিনিসকে সে ভেতরে আটকে রেখেছে। অ্যানা ভেতরে ঢুকতেই সঙ্গে সঙ্গে টের পায় এই বাড়ির পরিবেশটা কেমন যেন অন্যরকম। সে দেখে প্যাট্রিসিয়ার চেহারায় শুধু ভয় আর আতঙ্ক। তার চোখ দুটো অস্থির, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া করছে। অ্যানা শান্তভাবে তার বাচ্চাদের কথা জিজ্ঞেস করে। প্যাট্রিসিয়া ভয়ার্ত কণ্ঠে বলে তারা নিরাপদে আছে। কিন্তু অ্যানা ঘরটায় চারপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো বাচ্চা নেই। ঠিক তখনই তার চোখ আটকে যায় একটি বিশেষ দরজায়। দরজার উপর আঁকা ছিল অসংখ্য চোখের ছবি। ধীরে ধীরে অ্যানা দরজার কাছে এগোতে থাকে। মনে হচ্ছিল এই দরজার উপরে লুকিয়ে আছে কোনো এক ভয়ঙ্কর রহস্য। হঠাৎই প্যাট্রিসিয়া ভয় আর রাগে পাগলের মতো হয়ে যায়। সে অ্যানাকে আক্রমণ করে এবং মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই পুলিশ অফিসার ভিতরে ঢুকে প্যাট্রিসিয়াকে ধরে ফেলে। এই সুযোগে অ্যানা প্যাট্রিসিয়ার গলায় ঝোলানো চাবিটা খুলে নেয়। প্যাট্রিসিয়া কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, এই দরজাটা খোলো না। কিন্তু অ্যানা কোনো কথা না শুনে দরজাটা খুলে দেয়। ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরের ভয়ঙ্কর এক অদৃশ্য আত্মা যেন বাইরে বেরিয়ে পড়ল। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে যায়। ভেতরে দেখা যায় প্যাট্রিসিয়ার ২ সন্তান এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। তারা কাঁদতে কাঁদতে বলে, দরজাটা বন্ধ করো, নাহলে সে আমাদের মেরে ফেলবে। কিন্তু অ্যানা কিছুই বুঝতে পারে না। সে জানতোই না বাচ্চারা আসলে এক ভয়ঙ্কর আত্মা লালরোনার কথা বলছিল। এরপর সেই বাচ্চাদের শিশু আশ্রমে পাঠানো হয়। অ্যানা তাদের হাতে একটি পোড়া চিহ্ন দেখতে পায়। এই ব্যাপারে জিজ্ঞেস করলে বাচ্চারা তখন উত্তর দেয় যে সে এটা করেছে। কিন্তু অ্যানা তখনও জানতো না এই সে মানেই হলো অভিশপ্ত আত্মা লালরোনা। এরপর অ্যানা নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু সেই রাতেই লালরোনা প্যাট্রিসিয়ার ২ সন্তানকে খুঁজে বের করে। অন্ধকার রাতে নদীর জলে ডুবিয়ে তাদের হত্যা করে। আর সেই সময় চারপাশ কেঁপে ওঠে তার করুণ কান্নার শব্দে। এই কারণেই লোকেরা তাকে ভয়ঙ্কর কাঁদুনের আত্মা বলে ডাকে। হঠাৎ অ্যানার কাছে ফোন আসে। তাকে জানানো হয় প্যাট্রিসিয়ার ২ সন্তান পানিতে ডুবে মারা গেছে। অ্যানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিজের সন্তানদের দূরে রাখতে সে তাদের গাড়িতে বসে থাকতে বলে এবং গাড়িটা অনেক দূরে পার্ক করে, যাতে তারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে না পারে। অ্যানা মৃতদেহগুলোর দিকে এগিয়ে যায়। এরই মধ্যে প্যাট্রিসিয়াও সেখানে চলে আসে, চোখ ভরা অশ্রু, যন্ত্রণা আর বুক ভরা অভিশাপ নিয়ে। সে কাঁদতে কাঁদতে অ্যানার দিকে তাকিয়ে বলে, তুমি আমার বাচ্চাদের হত্যা করেছো। তারপর আস্তে আস্তে বলে, আর মাত্র একটি রাত বাকি ছিল, তারপর সে আমাদের বাঁচাতে আসতো। কিন্তু অ্যানা আতঙ্কে জিজ্ঞেস করে, কার কাছ থেকে বাঁচাতে আসতো।
প্যাট্রিসিয়া কাঁদতে কাঁদতে বলে লালোরনার কাছ থেকে। গাড়িতে সামান্থা ঘুমিয়ে পড়ে, কিন্তু ক্রিস জেগেছিল। সে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে মৃতদেহগুলোর দিকে এগিয়ে যায়। হঠাৎ সে শোনে কারো কান্নার শব্দ, যা তার হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয়। এটা আর কেউ না, এটা হলো লালোরনা। লালোরনা ক্রিসকে ডাকছিল, কিন্তু হঠাৎই সে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরে সে ক্রিসের কাছে এসে তার হাত ধরে ফেলে। হাত ধরার সঙ্গে সঙ্গে ক্রিসের হাতও পুড়ে যায়। ক্রিসের হাতেও দেখা যায় সেই পোড়া চিহ্ন, যা প্যাট্রিসিয়ার বাচ্চাদের হাতে ছিল। ক্রিস ভয়ে কেঁপে ওঠে। সে দ্রুত গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু লালোরনা তার দিকে হাত বাড়িয়ে দেয়। এমনকি সে গাড়ির ভিতরেও ঢোকার চেষ্টা করে। এরই মধ্যে অ্যানা সেখানে চলে আসে এবং সে ক্রিস ও সামান্থাকে নিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে অ্যানা গির্জায় যায়, যেখানে রাফায়েল ওলভেরা নামের একজন ফাদার দাঁড়িয়েছিলেন। তিনি আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে মানুষকে সুস্থ করছিলেন। অ্যানা রাফায়েলকে লালোরনা সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করে। রাফায়েল ধীরে ধীরে তাকে সবকিছু খুলে বলে, লালোরনার অভিশাপ, তার ক্ষমতা এবং তার ভয়ঙ্কর ইতিহাস। এদিকে সামান্থা বাড়িতে খেলছিল। হঠাৎ সে লালোরনাকে দেখতে পায়। লালোরনা সামান্থার হাত ধরে এবং তাকেও ভয় দেখায়। তার হাতেও সেই একই পোড়া চিহ্ন দেখা যায়। এরপর অ্যানা বাড়িতে ফিরে আসে এবং সে দেখতে পায় সামান্থাকে। মেয়েটির চোখে মুখে স্পষ্ট ভয়, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। অ্যানা তার হাতে পোড়া দাগ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? কিন্তু সামান্থা এখানে মিথ্যা বলে। সে বলে, আমি কোথাও পড়ে গিয়েছিলাম। ঠিক তখনই হাজির হয় কুপার, যে কিনা একজন গোয়েন্দা এবং অ্যানার স্বামীর পুরনো বন্ধু। কুপার তাকে জানায় পুলিশের সন্দেহ এখন প্যাট্রিসিয়ার দিকে। তাদের বিশ্বাস হয়তো প্যাট্রিসিয়া নিজেই তার সন্তানদের হত্যা করেছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, প্যাট্রিসিয়া ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি হত্যার সময় সে গির্জার ভিতরে ছিল। কুপার অ্যানার হাতে এই কেসের পুরো ফাইল তুলে দেয়, যাতে অ্যানা নিজেই সত্যিটা খুঁজে বের করতে পারে। এদিকে দেখা যায় রাফায়েলকে। সে প্যাট্রিসিয়ার বাড়িতে প্রবেশ করেছে। আরো অবাক করা ব্যাপার হলো, সে লালোরনার স্মৃতিগুলো সংগ্রহ করছে। রাত গভীর হলে অ্যানা একা বসে ফাইলগুলো পড়ছিল। হঠাৎই সে অনুভব করে ঘরের ভেতর আরেকজনের উপস্থিতি। চোখ তুলে তাকাতেই সে টের পায় কারো অদৃশ্য দীর্ঘশ্বাস যেন ঠিক তার আশেপাশেই। রাতের অন্ধকারে অ্যানা বাইরে বেরিয়ে আসে। হঠাৎ সে দেখে ক্রিস বাইরে একা একা হাঁটছে। ঠিক তখনই মূল দরজাটা নিজে থেকেই খুলে যায়। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি ভিতরে প্রবেশ করলো। অ্যানা দ্রুত ক্রিসকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সামান্থাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই অজানা এক শক্তি প্যাট্রিসিয়ার ফাইলগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। কাগজগুলো চারিদিকে উড়ে যেতে থাকে। অ্যানা বুঝতে পারে ঘরে নিশ্চয়ই অন্য কেউ আছে। তার আশঙ্কা সত্যি হয় যখন সে দেখতে পায় সামান্থার ঘরে দাঁড়িয়ে আছে লালোরনা। সে তাকে বাঁচাতেই যাবে, কিন্তু এর আগেই দরজাটা ধপ করে বন্ধ হয়ে যায়। অভিশপ্ত ছায়াটা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। অ্যানা কাঁপতে কাঁপতে তাকে থামতে বলে। ঠিক তখনই সামান্থা আর ক্রিস ঘরে ঢুকে পড়ে, আর লালোরনা অদৃশ্য হয়ে যায়। অ্যানা আতঙ্কে তাদের জড়িয়ে ধরে ঘুম পাড়ায় আর নিজে সারা রাত জেগে থাকে। পরদিন অ্যানা দেখা করতে যায় প্যাট্রিসিয়ার সাথে। প্যাট্রিসিয়া রাগান্বিত চোখে অ্যানার দিকে তাকিয়ে বলে, আমার সন্তানদের মৃত্যুর জন্য তুমিই দায়ী। অ্যানা অবাক হয়ে দেখে প্যাট্রিসিয়ার হাতেও পোড়ার দাগ। সে ফিসফিস করে আরো জানায়, এটা লালোরনার কাজ। তারপর প্রকাশ পায় আরো ভয়ঙ্কর সত্য। প্যাট্রিসিয়া বলে, আমি লালোরনাকে অনুরোধ করেছি আমার সন্তানদের ফিরিয়ে দিতে, কিন্তু বিনিময়ে আমি তাকে বলেছি তোমার সন্তানদের নিয়ে যেতে। এরপর ক্রিস এক রহস্যময় কান্না শুনতে পায়। লালোরনা তাকে ভয় দেখিয়ে সিঁড়ি বেয়ে নামিয়ে আনে। ঠিক তখনই ভাগ্যক্রমে অ্যানা এসে তাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ক্রিসের হাতে পোড়ার দাগ দেখে সন্দেহ করে আর সমাজসেবা বিভাগে খবর দেয়। রাতে কুপার আর ডোনা অ্যানার বাড়িতে এসে খোঁজ নেয়, সে কি সত্যি তার সন্তানদের নির্যাতন করছে কিনা। সে ক্রিসকে জিজ্ঞাসা করে লালোরনা সম্পর্কে। ক্রিস কাপা গলায় সব বলে দেয়, কিভাবে সেই ভুতুরে নারী তার পিছু নিয়েছে। এদিকে সামান্থাকে পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছিল লালোরনা। অ্যানা কোনোভাবে তাকে বাঁচায়, কিন্তু এবার লালোরনা রাগে ফুঁসে ওঠে। সে অ্যানাকে অভিশাপ দিয়ে চিহ্নিত করে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তবু অ্যানা হাল ছাড়ে না। সন্তানদের সাথে নিয়ে মৃত্যুফাঁদ থেকে পালিয়ে আসে। অ্যানা গির্জায় গিয়ে ফাদারের সাথে দেখা করে। ফাদার তাকে সতর্ক করে বলে, অ্যানাবেল পুতুল আর এই ধরনের জিনিসগুলো শয়তানের শক্তি বহন করে। গির্জা সাহায্য করতে পারবে, কিন্তু আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অনেক সময় লেগে যাবে। কিন্তু অ্যানার হাতে সময় একদমই নেই। তখন ফাদার তাকে রাফায়েলের কাছে যেতে বলেন। অ্যানা সন্তানদের নিয়ে রাফায়েলের কাছে যায়। প্রথমে সে সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু বাচ্চাদের এমন অবস্থা দেখে এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। রাফায়েল তার আধ্যাত্মিক সরঞ্জামগুলো বের করে, বিশেষ চাটাই, পবিত্র ডিম আর প্রতিরক্ষামূলক দড়ি। ডিম ভাঙতেই ভেতরে কালো কিছু একটা বের হয়। এর মানে লালোরনার অশুভ শক্তি ইতিমধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সে বাড়ির চারপাশে মন্ত্র পড়ে বন্ধ করে দেয়, কিন্তু রাত নামতে লালোরনার শক্তি আরো বেড়ে যায়। রাফায়েল প্রার্থনা, মন্ত্র আর তার হোলি ক্রস দিয়ে অ্যানা ও তার বাচ্চাদের রক্ষা করার চেষ্টা করে। সে ক্রিসকে বলে অভিশপ্ত গাছ থেকে তৈরি একটি বিশেষ ক্রসের কথা, কারণ লালোরনা যখন নিজের সন্তানদের হত্যা করছিল তখন একমাত্র অভিশপ্ত গাছই তার সাক্ষী ছিল, আর তার সামনে লালোরনার শক্তি কমে যায়। রাফায়েল সবাইকে সতর্ক করে, এটা কোনো সাধারণ আত্মা নয়, এক ভয়ঙ্কর শয়তান।
তাই আমাদের সবাইকে মিলে চেষ্টা করতে হবে। সে মন্ত্র পড়ে লাল অরুণার কান্নার অশ্রু সংগ্রহ করে, যাতে সেটাই তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। রাত নামতেই লাল অরুণার আগমনের ইঙ্গিত পাওয়া যায়। রাফায়েল অ্যানা আর তার সন্তানদের মোমবাতির বৃত্তের ভেতরে রাখে। হঠাৎই লাল অরুণার চিৎকারে সব মোমবাতি নিভে যায়। অন্ধকারের মধ্যে সে প্রথমে অ্যানাকে আক্রমণ করে, তারপর ক্রিসকে ধরে টেনে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু রাফায়েল তাকে থামিয়ে দেয়। সে সেই অশ্রু লাল অরুণার মুখে ছুড়ে দেয়। অশ্রু পড়তেই তার মুখ জ্বলতে থাকে, তবুও লাল অরুণা থামে না, সে এখনো বেঁচে আছে। রাফায়েল দ্রুত দরজার কাছে অভিশপ্ত গাছের বীজ ছড়িয়ে দেয়। এই শক্তিশালী বীজের কারণে লাল অরুণা সামনে দিয়ে ঢুকতে পারবে না। রাগে ফেটে পড়ে সে এবং পিছনের দিক দিয়ে ভেতরে আসার চেষ্টা করে। তখন সবাই মরিয়া হয়ে পিছনের দরজা বন্ধ করার চেষ্টা করে। আসলে লাল অরুণাই এই ফাঁদ পেতেছিল, যাতে সবাই পিছনের দরজার দিকে মনোযোগ দেয় আর সে সহজেই ভেতরে ঢুকতে পারে। সামান্থা দরজার বাইরে তার পুতুলটি দেখতে পায় এবং সেটি নেয়ার জন্য চেষ্টা করে। সে বীজের রেখার দিকেও খেয়াল রাখে, যাতে লাল অরুণা ভেতরে ঢুকতে না পারে। তবে অ্যানা ততক্ষণে সেখানে পৌঁছে যায়। সে সামান্থাকে পুতুল স্পর্শ না করার জন্য সতর্ক করে, কিন্তু সামান্থা তা উপেক্ষা করে। পুতুলটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বীজের রেখা ভেঙে যায়, আর সাথে সাথে লাল অরুণা সামান্থাকে টেনে বাইরে নিয়ে যায়, আর দরজাটি বন্ধ হয়ে যায়। সে মেয়েটিকে পুলের পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। অ্যানা দৌড়ে গিয়ে তাকে রক্ষা করতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু লাল অরুণা আক্রমণ করে তাকেও মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই রাফায়েল এসে পুলটি শুদ্ধ করে, ফলে লাল অরুণা পুল থেকে বের হতে বাধ্য হয়। অ্যানা এবং সামান্থা এই যাত্রায় বেঁচে যায়। এদিকে লাল অরুণা একটি লকেট নিয়ে যায়, যার দ্বারা সামান্থার উপরে সে ভর করতে পারবে। রাফায়েল সামান্থাকে সতর্ক করে বলে সে তোমাকে নিয়ন্ত্রণে নিতে পারবে। যখনই লাল অরুণা তোমাকে ডাকবে, তোমাকে তার কাছে যেতে হবে। লাল অরুণাকে ধ্বংস না করা পর্যন্ত রাফায়েল এই বাচ্চাদের লুকানোর পরামর্শ দেয়। অ্যানা তার বাচ্চাদের আলমারির ভেতরে লুকিয়ে রাখে, ঠিক যেমন প্যাট্রিসিয়া আগে করেছিল। অন্যদিকে লাল অরুণা এখনো বাচ্চাদের জন্য বাইরে অপেক্ষা করছিল। লাল অরুণার গলা থেকে পাওয়া লকেটটি অ্যানা রাফায়েলকে দেখায়। রাফায়েল অ্যানাকে বলে আমরা তার বিরুদ্ধে এটি ব্যবহার করব। কিন্তু হঠাৎ প্যাট্রিসিয়া সেই বীজরেখা অতিক্রম করে বাচ্চাদের কাছে আসার চেষ্টা করে। প্যাট্রিসিয়া ভাবছে যদি সে কিস এবং সামান্থাকে লাল অরুণার হাতে তুলে দেয়, তবে সে তার বাচ্চাদের তার কাছে ফিরিয়ে দেবে। রাফায়েল প্যাট্রিসিয়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্যাট্রিসিয়া তাকে গুলি করে আর বীজের রেখা ভেঙে দেয়। এতে লাল অরুণা ঘরে ঢোকার সুযোগ পায়। ভেতরে প্রবেশ করে সে অ্যানাকে আক্রমণ করে বেসমেন্টে ফেলে দেয় আর দরজাগুলো বন্ধ করে দেয়, যাতে বাচ্চারা বাইরে যেতে না পারে। ক্রিস এবং সামান্থা আলমারির ভেতর লুকিয়ে থাকে, কিন্তু লাল অরুণা তাদের খুঁজে বের করে। সে তাদের হত্যা করতে আসার সাথে সাথেই ক্রিস তার হাতে থাকা অভিশপ্ত গাছের লকেটটি তুলে ধরে। লকেটটি হাতে পেয়ে লাল অরুণা হঠাৎ একজন সাধারণ মহিলার রূপ নেয়। সে তাদের কাছে এসে লকেটটি নেয়, ক্রিসকে স্পর্শ করে এবং কাঁদতে শুরু করে। প্যাট্রিসিয়াও তার ভুল বুঝতে পারে এবং অ্যানার জন্য দরজার তালা ভেঙে দেয়। অ্যানা দৌড়ে উপরের দিকে আসে। রাফায়েলও সেখানে হাজির হয়। এখানে আমরা জানতে পারি রাফায়েল আসলে মারা যায়নি। সে আয়নার ঢেকে রাখা কাপড়টি সরিয়ে ফেলে। লাল অরুণা নিজেকে আয়নায় দেখে আবার ডাইনি রূপে ফিরে আসে, আর মুহূর্তেই আয়নাটি ভেঙে যায়। লাল অরুণা ক্রিসকে টেনে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই অ্যানা সেখানে চলে আসে। ক্রিস এবং সামান্থা দৌড়ে তার কাছে আসে। লাল অরুণা ক্রিস এবং সামান্থার দিকে দ্রুত এগিয়ে আসে। তার অশুভ শক্তি চারপাশে ছড়িয়ে পড়েছে। রাফায়েল অবশেষে তার অভিশপ্ত গাছের ক্রস অ্যানার দিকে ছুড়ে দেয়, যাতে অ্যানা সেটা ধরতে পারে এবং লাল অরুণার শরীরে প্রবেশ করাতে পারে। অ্যানা দ্রুত ক্রসটি ধরে লাল অরুণার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। ক্রসের পবিত্র শক্তি লাল অরুণার অশুভ শক্তিকে ধ্বংস করে দেয়। লাল অরুণা চিৎকার করে ছাই হয়ে বাতাসে মিশে যায়। তার রাগ এবং অভিশাপ সবই এক মুহূর্তে শেষ হয়ে যায়। বাতাসের ঝাপটাও থেমে যায়। সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে আসে। এভাবেই সিনেমা শেষে অ্যানা, ক্রিস এবং সামান্থা নিরাপদে একসাথে দাঁড়ায়। লাল অরুণার আতঙ্ক তাদের উপর আর কোনো প্রভাব ফেলতে পারবে না। অবশেষে ভয়ঙ্কর রাত শেষে শান্তি ফিরে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো লাল অরুণার ভয়ঙ্কর গল্প? আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ পরের বার আসছে আরো ভয়ঙ্কর এক্সপ্লেইন।